শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের ছোট ক্লাসে এটা অনেক ক্ষেত্রে কনফিউশন তৈরি করে যে জিঙ্ক ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয় কেন, অথবা স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় কেন। আমরা অনেকেই আসলে মনে করি যে স্ক্যান্ডিয়াম আসলে ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল। তাহলে আমরা এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ আমাদের কনফিউশনটা দূর করব। তো চলেন আমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর মধ্যে মূল পয়েন্ট আসলে কি, যে জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর নয় কেন। এখন আমার জানার প্রশ্ন যে অবস্থান্তর কি বা ডি ব্লক মৌল কি, এবং এই দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলেন আমরা একটু দেখি। আসলে এই জায়গায় আমাকে বুঝতে হবে প্রথমে যে ডি ব্লক মৌল জিনিসটা আসলে কি, নাম্বার ওয়ান। তারপরে আমাকে আরেকটু জানতে হবে যে অবস্থান্তর মৌল জিনিসটা আসলে কি। ইয়েস, তো আমরা এই টাইপের প্রশ্নগুলো আলোচনার ক্ষেত্রে যে ডি ব্লক হইল সে অবস্থান্তর নয়, এই টপিকটা জানতে হলে আমাকে দুইটা জিনিস আগে জানতে হবে। যে আরেকটা জিনিস আমরা জানবো যে আমি কোন মৌলটা নিয়ে কথাবার্তা বলতেছি, যে জিঙ্ক। এই জিঙ্ক অর্থাৎ আমি যদি এই প্রশ্নের মধ্যে তিনটা টপিক সম্পর্কে আমি বুঝতে পারি বা জানতে পারি, তাহলে আমার এই প্রশ্ন উত্তরটা হয়ে যাবে। তাহলে চলেন আমি প্রথমেই ডি ব্লক মৌল জিনিসটা আসলে কি। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। সেই সূত্র অনুযায়ী জিঙ্ক কিন্তু আমাদের ডি ব্লক মৌল। তো জিঙ্কের পারমাণবিক সংখ্যা স্যার আমরা কি জানি, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, বাম দিকে নিচের কোণায় লিখলাম। এখন আমরা এই ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6। আমরা জানি 3d তে দিব না, প্রথমে 4s2 তে দিতে হয়। 4s2 3d10, এই 4s2 তে গেলে 20টা, 3d10 30টা মৌল, 30টা ইলেকট্রন। এই যে স্যার আমি 4s2 তে দেওয়ার পরে এসে 3d তে দিছি, অর্থাৎ আমার শেষ ইলেকট্রনটা কোথায় গেছে স্যার? শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে গেছে। সুতরাং এটা ডি ব্লক মৌল, আমাদের কোনো সন্দেহ নাই, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। যে জিঙ্ক যে একটা ডি ব্লক মৌল, এটা বলতে কি আমাদের কোনো সমস্যা আছে? না, এটা ডি ব্লক মৌল। এখন আসেন তাহলে সমস্যা আসলে কোথায়। এখন আমাকে জানতে হবে যে অবস্থান্তর মৌল আসলে কারা। আমাকে এখন জানতে হবে যে অবস্থান্তর মৌল কারা। আমি যদি এটা বলি যে এটা ডি ব্লক মৌল, তো যে সকল মৌলের পুরনো ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। এখন আসেন অবস্থান্তর মৌল আমাকে জানতে হলে তার সংজ্ঞাটাকে আমরা একটু বুঝে নিই। যে সকল মৌলের স্থিতিশীল আয়নের, আপনারা একটু কথাটা ফলো করবেন, আমি কিন্তু বলছি যে সকল মৌলের স্থিতিশীল আয়নের, আমি কিন্তু মৌলের বলতেছি না, স্থিতিশীল আয়নের বলতেছি। যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকে, অপূর্ণ মানে 1 থেকে 9, যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আমি যদি একটু সংজ্ঞাটা লিখি আর কি, অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা আমরা যদি নিচে লিখি যে অবস্থান্তর মৌল কাকে বলে। আমি যদি একটু সংজ্ঞাটা লিখি যে যে সকল মৌলের স্থিতিশীল আয়নের, কথাটা কিন্তু এই জায়গায় গুরুত্বপূর্ণ, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল, এখন এই অপূর্ণ ডি অরবিটাল বলতে আসলে কি? ডি এর মধ্যে 1 থেকে 9, যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এখন আসেন আমরা আসলে স্থিতিশীল আয়নের ব্যাপারটা আসলে কি আমরা, আচ্ছা স্যার এখন আপনি কি জিঙ্কের স্থিতিশীল আয়ন কত জানেন? অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। জিঙ্ক
আপনি জিঙ্কের একটা যে কোনো যৌগের নাম বলেন তো, আপনার প্রথমেই মাথায় আসবে জিঙ্ক সালফেট। এর মানে সালফেট -2 জিঙ্ক +2, অর্থাৎ জিঙ্কের অধিকাংশ যৌগই তার প্রায় সব যৌগই জিঙ্কের যার মান +2, অর্থাৎ তার স্থিতিশীল আয়ন এইভাবে জিঙ্ক 2+। এই জায়গায় প্রোটন সংখ্যা 30। এই যে 2+, সে যে 2+, সে কি ইলেকট্রন কোথা থেকে ত্যাগ করবে? এই জায়গায় কনফিউশনটা হয় কি জানেন, আমার কিন্তু ইলেকট্রন বিন্যাসে শেষ অরবিটাল কিন্তু ডি অরবিটালে প্রবেশ করছিল, কিন্তু সে যখন ত্যাগ করবে সে কিন্তু বহিঃস্তর থেকে ত্যাগ করবে। স্যার কথাটা ফলো করেন, অনেক স্টুডেন্টরা ভুল করে যে আমার যেহেতু 4s2 3d10 ত্যাগ করলে তো 3d8 হওয়ার কথা, দুইটা ত্যাগ করছে না। নিয়মটা হলো ইলেকট্রন প্রথম শেষে কিন্তু ডি অরবিটাল লেগেছে, ত্যাগ করবে তার বাইরের স্তর থেকে, ত্যাগ করবে কি বাইরের স্তর থেকে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে আমরা যদি একটু দেখি, আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি যে 1s2 2s2 2p6 3s2 3p6, এই দুইটা চলে গেল, তাহলে 3d10। এটা কি অপূর্ণ? এটা কি আমার এই সংখ্যার সাথে মিলে নাই, অপূর্ণ না, মানে পূর্ণ। এই পূর্ণ অথবা শূন্য হলে সে কিন্তু অবস্থান্তর মৌল না, এর মানে সে অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। কিন্তু কপার আয়রন ওদের ক্ষেত্রে করলে দেখা যাবে যে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা অপূর্ণ, তখন তার অবস্থান্তর। এর মানে কি জিঙ্ক ডি ব্লক মৌল হওয়ার সাথে অবস্থান্তর নয়। তো এই ক্ষেত্রে আপনি প্রথমে আসলে ডি ব্লক মৌলের সংজ্ঞাটা দিলেন, যে সকল মৌল ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। পরে আবার বললেন যে সকল এক্ষেত্রে জিঙ্ক ডি ব্লক মৌল, কিন্তু আবার যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে, কিন্তু স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালে 10টা থাকে, অর্থাৎ অপূর্ণ নয়, সুতরাং সে অবস্থান্তর মৌল নয়। সেম গুরুত্বপূর্ণ একেবারে সেম হুবহু আমরা এই জিঙ্কের পরিবর্তে যদি আমাকে স্ক্যান্ডিয়ামের কথা বলে, কিসের কথা? স্ক্যান্ডিয়াম, একেবারে সেম টু সেম প্রশ্নের উত্তর। এখন চলেন আমরা স্ক্যান্ডিয়ামের বিষয়টা একটু, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, 3d-তে দিব না, 4s2, এই হলো 20টা ইলেকট্রন। আমরা জানি 3d আগে 4s-এ দিতে হয়। 21 নাম্বার ইলেকট্রনটা কোথায় আসছে? ডি অরবিটাল, সুতরাং সে একটা কি মৌল? সুতরাং সে একটা ডি ব্লক মৌল। এটা নিয়ে আমাদের কি কোনো সন্দেহ আছে? আমাদের কোনো সন্দেহ নাই, অর্থাৎ সে ডি ব্লক মৌল, অর্থাৎ স্ক্যান্ডিয়াম যে ডি ব্লক মৌল এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে স্ক্যান্ডিয়াম জিঙ্কের মতো একটা ডি ব্লক মৌল, কিন্তু সে অবস্থান্তর মৌল কিনা আমরা একটু সংজ্ঞাটার সাথে মিলাবো। যে অবস্থান্তর মৌল হইতে হলে তাকে কি করা লাগবে? যে আমি তার স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাস করব। স্ক্যান্ডিয়ামের জারণ মান আসলে +3, স্ক্যান্ডিয়ামের জারণ মানটা আসলে কি +3, আপনারা একটু মনে রাখবেন। স্ক্যান্ডিয়াম হয় Sc3+। সে যখন 3টে ইলেকট্রন ত্যাগ করবে তখন এই 4s থেকে যাবে একটা আর 3d থেকে যাবে একটা, অর্থাৎ 3d শূন্য হয়ে যাবে। তা আমি যদি স্ক্যান্ডিয়াম 3+ করি, 3+ ইলেকট্রন বিন্যাসটা করি, আমি অ্যানাদার কালার দিয়ে লিখতেছি 1s2 2s2 2p6 3s2 3p6, 3d কি হয়ে যাচ্ছে 0, এর মানে সেটা কিন্তু অপূর্ণ না, অর্থাৎ শূন্য হয়ে গেছে, সুতরাং সে কিনা অবস্থান্তর মৌল নয়। এর মানে সে কিনা অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা কি বুঝলাম? স্ক্যান্ডিয়ামও অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। আশা করি এই জিঙ্ক এবং স্ক্যান্ডিয়ামের কনফিউশনটা আপনাদের দূর হয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আপনারা সবাই কার্বন টিউটোরিয়াল এবং পাইম্যাথ ক্লাবের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।